নমস্কার, আমি অভিষেক। তোমরা অনেকেই হয়তো এই সমস্যাটায় ভোগো যে ইংলিশে কথা বলতে গেলেই বাক্যগুলো গঠন করতে পারি না আমরা। এই সমস্যা খুব সাধারণ সমস্যা এবং অনেকেই ইংরেজি জানেন কিন্তু ইংরেজি বলতে গেলেই তাদের আটকে যায় কিংবা কথা জড়িয়ে যায়। তার কারণটা কি? অনেক বাক্য একসাথে মাথার মধ্যে চেপে বসে এবং সেখানেই একদম সমস্যাটা তৈরি হয়। চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে, ভাইবা দিতে গিয়ে বিভিন্ন জায়গায় স্পোকেন ইংলিশ এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকের যুগে। তার কারণ যে কোনো জায়গায় নিজের মনের ভাব ইংলিশে প্রকাশ করতে গেলে স্পোকেন ইংলিশটা তো লাগবেই। কিন্তু আমি যদি বলি যে 2 থেকে 3টে বাক্য এবং কিছু ট্রিক্স সেগুলো শিখলেই আপাতত ভাবে একদম সাধারণ ভঙ্গিমায় ইংরেজি বলা যাবে। তার কারণ আপনি তো ইংলিশ জানেন কিংবা তুমি তো ইংলিশ জানো, তাহলে কেন স্পোকেন ইংলিশ বলতে গিয়ে আটকাচ্ছ? এই বক্তব্যটা কখনো কি নিজেকে প্রশ্ন করেছো? এইটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। 2 থেকে 3টে ওয়ার্ড ঠিকভাবে যদি ফ্রেম করে একটা বাক্য গঠন করা যায় তাহলেই কিন্তু স্পোকেন ইংলিশের বিষয়টা অনেক সহজ হয়ে যায়। সেটা আজকে আমরা শিখি এবং শিখতে গেলে এই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে এবং স্কিপ না করে দেখতে হবে। প্রত্যেকটা কথা যা বলবো সেটা গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই এই মুহূর্তে শিখতে চলেছি যে স্পোকেন ইংলিশের বেসিক যেটা ফরম্যাট সেটা হচ্ছে যে সেন্টেন্স ফ্রেমিং। আমরা কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারবো, একটা ছোট্ট সেন্টেন্স 2 থেকে 3টে ওয়ার্ড দিয়ে সেন্টেন্স, কিন্তু তার একটা ট্রিক্স আছে, সেটাই শেখাবো। তার আগে অবশ্যই এই চ্যানেল বেশি বেশি করে শেয়ার করো। যাদের এই ধরনের সমস্যা তারা যাতে এই চ্যানেল আরো বেশি বেশি করে আসতে পারে। আমরা প্রতিদিন একটা করে নতুন ভিডিও দেব, বিভিন্ন বিষয় সম্বন্ধে ইংরেজি শিখবো, তার পরবর্তীতে তোমাদের বিভিন্ন বিষয় সম্বন্ধে আলোচনা করবো। তাই প্রত্যেকে শেয়ার করো এই চ্যানেল এবং সাবস্ক্রাইব করো অবশ্যই। আমরা জানি যে ইংলিশে কথা বলা সেটা খুব কঠিন হয়ে দাঁড়ায়, ইংরেজিটা লেখা অতটা কঠিন নয় আমাদের কাছে, অনেকের কাছে এরকম আছে। আবার অনেকের কাছে আছে এরকম ইংরেজি লেখাও কঠিন। যারা একদমই ইংরেজি জানেন না কিংবা যারা বেশ কিছুটা জানেন, প্রত্যেকের জন্যই একটা ছোট্ট ট্রিক্স আজকে বলবো। বাংলায় আমরা প্রাথমিকভাবে একটা বাক্য গঠন করি, তারপর আমরা চেষ্টা করি ইংলিশে ট্রান্সলেট করতে। সঠিক। আমরা যখন স্পোকেন ইংলিশ বলতে যাই তখন আমরা প্রাথমিকভাবে ভাবি যে এই কথাটা তো আমি বাংলায় জানি, তাহলে ইংলিশে বলবো কি করে? সেইটা যখন আমাদের মাথায় আসছে তাহলে আমরা বাংলাতেই 2 থেকে 3টে শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করি এবং 2 থেকে 3টে বাক্য নিয়ে এই চর্চাটা করি যে কিভাবে আমরা ইংলিশ সেন্টেন্স ফ্রেম করব। যেমন আমি কাজ করি, এটা আমি বাংলায় বললাম আমি কাজ করি, এই 3টে শব্দ দিয়ে একটা বাক্য তৈরি হলো। এবার সেটাকে আমরা যদি এবার ইংলিশে ট্রান্সলেট করতে চাই, আমি কাজ করি, আই ওয়ার্ক ডু, এটা কি হয়? এটা তো হয় না। তাহলে কি করতে হবে? একটু ঘুরিয়ে দিই, সেন্টেন্সটাকে উল্টো করে নিই। আমি করি কাজ, আই ডু ওয়ার্ক। অর্থাৎ আমরা একই সেন্টেন্স বাংলায় যেটা বলছি ইংলিশে সেটা ঘুরিয়ে নিচ্ছি। বোঝা গেল? আমি ঘর পরিষ্কার করি বা আমি পরিষ্কার করি, আমি যদি প্রথমে সেন্টেন্সটা ধরি আমি পরিষ্কার করি, আমি পরিষ্কার করি, আই ক্লিন ডু, এটা তো হয় না। তাহলে কি করতে হবে এখানে? আমি করি পরিষ্কার, আই ডু ক্লিনিং। এই যদি আমরা বাক্য বন্ধটা তৈরি করি তাহলে কিন্তু অনেক সহজ হয়ে যায়। এবার আমরা বিভিন্ন বাক্য নিয়ে যদি আলোচনা করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে ছোট ছোট বাক্য তৈরি করে সেন্টেন্সটাকে যদি ঘুরিয়ে নেওয়া যায়, যেটা আমি বলতে চাইছি বাংলায় সেটা আমি একটু ঘুরিয়ে নিচ্ছি, এটা করতে করতে একদম সহজ হয়ে যাবে। পদ্ধতিটা অত্যন্ত সহজ। আমি ছোট বাক্য তৈরি করছি বাংলায় এবং তারপর আমার মনের ভাব প্রকাশ করার সময় ঘুরিয়ে নিচ্ছি বাক্যটাকে, তাহলেই কিন্তু যে কোনো সেন্টেন্স আমি ইজিলি ফ্রেম করতে পারবো এবং বলতেও পারবো। সেই ক্ষেত্রে আমার মনের মধ্যে হেজিটেশন সেটাও কিন্তু কোনোভাবেই থাকছে না। এবার তোমাদের কিছু বাক্য আমরা দিই, যেমন আমি ঘর পরিষ্কার করি, আই ক্লিন মাই রুম। এইটা কেন হলো? আমি ঘর, তাহলে তো রুম আগে চলে আসার কথা। আই রুম ক্লিন, এটা তো হলো না। আই রুম মাই ক্লিন, সেটা তো হতে পারে না। তাহলে ঘুরিয়ে নিতে হবে, আমি করি ঘর পরিষ্কার, এরকম করে করতে হবে। আই ডু ক্লিন মাই রুম হলো, কিংবা আই ক্লিন মাই রুম। সমস্ত সময় আমরা যে ক্লিন কথাটা ইউজ করছি তার সাথে আর, সেটাই যেহেতু একটা ভার্ব সেহেতু তার সঙ্গে আর ডু কথাটা আনতে হয় না। আমি করি, এই যে ঘর পরিষ্কার করি বলছি বাংলায়, সেটা আর আনতে হয় না, সেটা নিজেই যেহেতু ভার্ব। ভার্ব বলতে যে কোনো কাজ করাকে ভার্ব বলা হয়, সেহেতু সেটা ডু কথাটা আনতে হয় না। এইরকম ভাবে আমরা যদি দেখি, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, ঠিক একইভাবে আমরা চেঞ্জ করছি, আমি যাই স্কুলে, আই গো, গো কথাটা আগে চলে আসছে, টু স্কুল, আই গো টু স্কুল। কিন্তু আমি যাই স্কুলে এটাকে আমরা বলছি, বাংলায় তা নয়।
আমি স্কুলে যাই, সেই ক্ষেত্রে স্কুলটা আগে আনছি আমরা বাংলায়, কিন্তু যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করব কিংবা বলবো একদম স্পোকেন ইংলিশ হিসাবে, আমি যাই স্কুলে হয়ে যাবে সেন্টেন্সটা। আমি ভাত খাই, তাহলে এটা কি হয়ে যাবে? আমি খাই ভাত, আই ইট রাইস। এইভাবে যদি একদম ছোট্ট একটা ট্রিক্স, কিন্তু খুব সহজ, এটা যদি মনে রাখা যায় তাহলে কিন্তু অনেক বাক্য আমরা জানি, এবং প্রত্যেকটা যে সেন্টেন্স গুলো বললাম একটাও কিন্তু কোথাও লেখা নয়, একটাও কোথাও থেকে দেখে নয়, সমস্তটাই বানিয়ে বানিয়ে বলা, এবং প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু তোমরা জানো এমন ওয়ার্ড আমরা চুজ করেছি। আমি স্কুলে পড়ি, এই কথাটা যদি আমি বলি তাহলে কি বলবো? আই স্কুল রিড। এটা তো হয় না, আমি স্কুলে পড়ি এটা তো হতে পারে না, তাহলে কি শেখানো হলো? একদম উল্টে দেবো সেন্টেন্সটাকে। আমি আমি আমার জায়গাতেই থাকবে, আমি যেহেতু সাবজেক্ট সেটা তো সবার আগে থাকবেই, সবাই জানোই আমরা। কিন্তু আমি স্কুলে পড়ি, পড়ি স্কুলে, এই কথাটা এরকম ভাবে চেঞ্জ করব, আই রিড ইন স্কুল। ঠিক আছে? এইভাবে যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু অবশ্যই যে কোনো বাক্য আমরা খুব সাধারণভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি ফ্রেমিংটা চেঞ্জ করি, খুব সাধারণ বাক্য বলতে শুরু করি, তাহলে কিন্তু স্পোকেন ইংলিশের প্রাথমিক যে ধাপটা সেটা কিন্তু আমরা পের করে ফেলেছি বলা যেতে পারে। এবং যে কোনো জায়গায়, যে কোনো ইন্টারভিউতে, যে কোনো একদম মানুষের সামনে যখন আমরা বলতে যাচ্ছি, প্রাথমিকভাবে আমার উদ্দেশ্যটা হবে যে আমি মনের ভাবটা প্রকাশ করবো, আমি যেটা ভাবছি মনে, সেটা যেন আমি ইংলিশে বলতে পারি। আমরা যেটুকু জানি সেটুকু দিয়েই কিন্তু একদম মানুষের সামনে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারি। তাহলে আরো কয়েকটা সেন্টেন্স আমরা একদম চটজলদি দেখে নিই আমরা পারছি কিনা এই একই পদ্ধতি অ্যাপ্লাই করে। আমি রান্না করি, এটা অনেকেরই কাজ আমাদের সবার কাছেই, এবং আমাদের মা বোন সবাই করেন, এবং যারা গৃহবধূ হিসেবেও দেখছেন তাদেরও এটাই কাজ। তাহলে সেটার ইংলিশ কি হবে? আই কুক। একদম সহজ কথায় আপনাদের যেমন বলেছি যে ডু কথাটা, আই যে করি, বাংলায় যেমন বলতে হয় করি, সেটা আর ইংলিশে ব্যবহার করতে হয় না। আমরা যখন কুক কথাটা ব্যবহার করছি তখন আর করি কথাটা ব্যবহার করতে হয় না, অর্থাৎ ডু কথাটা ব্যবহার করতে হয় না, কারণ করাটা নিজেই একটা রান্না করি এটারই একটা ইংলিশ হয়ে যাচ্ছে কিন্তু কুক। সুতরাং ভার্ব ইউজ করলে সেন্টেন্সে কিংবা ক্রিয়া ইউজ করলে তখন আর ডু কথাটা আলাদাভাবে ইংলিশে দিতে হয় না। সুতরাং আমি রান্না করি, আই কুক। আমি ভাত খাই, আই ইট রাইস। আমি খাই ভাত, এটা হয়ে যাবে। আমাদের চেঞ্জটা করতে হবে, আই ইট রাইস। আমি ফুল ভালোবাসি, এর পরের বাক্য যদি এটা হয় তাহলে কি করতে হবে? আমি ভালোবাসি ফুল, আই লাভ ফ্লাওয়ার্স। একদম সহজ হিসেব। এর পরবর্তীতে যদি আমি বলি যে আমি বিরিয়ানি খেতে ভালোবাসি, তাহলে কি হয়ে যাবে? আমি ভালোবাসি বিরিয়ানি খেতে। একদম সহজ কথা, উল্টে দিলেই হয়ে যাবে বিষয়টা। আমি ভালোবাসি, আই লাভ টু ইট বিরিয়ানি। আমি খেতে ভালোবাসি বলেছি, আই লাভ টু ইট বিরিয়ানি। কিংবা যদি বলা হয় সেন্টেন্সটা আমি খেতে ভালোবাসি, তাহলে কি হয়ে যাবে? আমি ভালোবাসি খেতে, আই লাভ টু ইট। ঠিক আছে? এরকম ভাবে আমরা কিন্তু সেন্টেন্স গুলোকে ঘুরিয়ে নেব। জাস্ট আমরা যেটা বাংলায় বলছি সেটাই ইংলিশে বলার সময় জাস্ট একটু উল্টে নেব সেন্টেন্সটাকে, এবং সাবজেক্ট কিন্তু সবার আগে থাকবে, আই, ইউ, হি, এগুলো সবসময় সবার আগে থাকবে। কিংবা যদি কারোর নাম হতে পারে, আমার নাম অভিষেক, কারোর নাম হতে পারে রিমঝিম, কারোর নাম হতে পারে তন্ময়, কারোর নাম হতে পারে শিপ্রা, কারোর নাম রাম, কারোর নাম রহিম, সমস্ত কিছুই হতে পারে, সেগুলো কিন্তু সবার আগে থাকবে, কারণ সেন্টেন্সে সাবজেক্টকে সবার আগে রাখতে হবে। ঠিক আছে? আজকে এতদূর পর্যন্তই রাখলাম। এরপর আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু প্রাথমিকভাবে স্পোকেন ইংলিশের ভয় কাটাতে হবে মন থেকে। সমস্ত কিছুই শেখাবো, ট্রিক্স অনেক কিছুই আছে। ছোট ছোট বাক্য গঠন করে কিভাবে ইংরেজিতে প্রাথমিক আপনার মনের ভাবটা আপনি বলতে পারেন, কিংবা তোমাদের মনের ভাবটা তোমরা বলতে পারো, সেটার প্রাথমিকটা আজকে শেখালাম। এই চ্যানেল অনেক বড় করে শেয়ার করো। যতজন এই ধরনের সমস্যায় তোমার ক্লাসে ভুগছে কিংবা আপনাদের সার্কেলে ভুগছে, অনেক বন্ধু বান্ধবরাই আছেন এই আলোচনা করেন যে ইংরেজিতে বলতে পারছি না, ইংরেজিতে কথা বলতে পারছি না, অনেক গৃহবধূরাই রয়েছেন যে ইংরেজিটা একটু শিখতে চান, তাদেরকেও এই জিনিস শেয়ার করুন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আগে আবার ফিরে আসছি আগামীকাল অন্য একটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।